দেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করাই বিএনপির লক্ষ্য বললেন ফখরুল। ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করার ঘোষণা। রাজধানীতে মঞ্চ ৭১ ষড়যন্ত্রের অভিযোগে সাবেক সচিব সহ গ্রেফতার ৬ আদালতে তোলা হবে আজ। ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ কাল, কেন্দ্রের বাইরে বসছে এলইডি স্ক্রিন, দেখানো হবে গণনা। এবং এবছর আরও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে হচ্ছে আমি ইশিকা জাহান মিলা। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব বিস্তারিত খবরে। বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করাই বিএনপির লক্ষ্য বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধন শেষে কথা বলেন তিনি। ফখরুল ইসলাম আরও বলেন, দীর্ঘ ১৫ বছর গণতান্ত্রিক অধিকার আদায়ে লড়াই সংগ্রাম করেছে বিএনপি। শারমিন হাসানের তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছে মণ্ডলে নাম। দুপুরে ঠাকুরগাঁও জেলা বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের আয়োজন করে স্থানীয় বিএনপি। এ সময় ভার্চুয়ালে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন বিএনপি। বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ১৯ দফাকে কেন্দ্র করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ২০১৬ সালে ভিশন 2030 নতুন একটি বাংলাদেশের রূপকল্প দিয়েছিলেন। বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যে ফ্যাসিস্ট শাসনে যখন বাংলাদেশ তছনছ হয়ে গেছে, ভেঙে গেছে, প্রতিটি প্রতিষ্ঠান ভেঙে গেছে, সেটাকে আবার নতুন করে গড়ে তোলবার জন্যে, বাংলাদেশের রাজনৈতিক কাঠামোকে নতুন করে গড়ে তোলার জন্যে, বাংলাদেশের অর্থনীতিকে নতুন করে গড়ে তোলবার জন্যে ৩১ দফা কর্মসূচি প্রণয়ন করেছে। তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের গণতন্ত্র শক্তিশালী করা হবে বলেও জানান মির্জা ফখরুল। আজকের এই সম্মেলনে আমরা এই প্রতিশ্রুতি দিচ্ছি যে তার নেতৃত্বে আমরা আগামী দিনে গণতন্ত্রকে আরো শক্তিশালী করব। দীর্ঘদিনের সংগ্রাম লড়াইকে সত্যিকারের অর্থে দেশের কল্যাণে কাজে লাগাতে নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা আমাদের লড়াই করেছি, সব সময় সামনে থেকে লড়াই করার চেষ্টা করেছি। এখানে যারা আছেন প্রত্যেকেই আমাদের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তারা ১৫ বছর শুধু না, দীর্ঘকাল ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করা মানুষ। মণ্ডলে নাম, এশিয়ান টেলিভিশন। রাজধানীর শাহবাগ থানার একটি মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। দুপুর ১২টায় রাজধানীর স্কটনের বোরাক টাওয়ারের নিজ বাসা থেকে গ্রেফতার করা হয় তাকে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। সম্প্রতি বিভিন্ন টেলিভিশন টকশোতে অংশ নিয়ে আলোচনায় আসেন শহীদ খান। ডিএমপি বলছে, রাজধানীতে ঝটিকা মিছিল করে নাশকতার চেষ্টা ও জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই অভিযান চালানো হয়। এ সময় সাবেক সচিব শহীদ খান ছাড়াও আরও ৫ জনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ হল ও সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল। নির্বাচনের ভোট গণনায় স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিন বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ডাকসু নির্বাচনের ইতিহাসে একটি নতুন সংযোজন। রোববার রাতে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তফসিল অনুযায়ী আগামীকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। ক্যাম্পাসের ৮টি কেন্দ্রে ভোট দিতে পারবেন শিক্ষার্থীরা। এবার নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯,৮৭৪ জন। নির্বাচনে ২৮ পদের বিপরীতে লড়ছেন ৪৭১ জন প্রার্থী।
মানব সম্পদ উন্নয়নের জন্য মৌলিক শিক্ষা, দক্ষতা ভিত্তিক সাক্ষরতা, জীবনব্যাপী শিক্ষা ও বাজার চাহিদা ভিত্তিক প্রশিক্ষণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। সকালে রাজধানীর উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো মিলনায়তনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 2025 উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, সম্মাননা প্রদান ও তারুণ্যের উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে ব্যক্তি পর্যায়ে একজনকে এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে ইউসেফ বাংলাদেশকে উপানুষ্ঠানিক শিক্ষা সম্মাননা প্রদান করা হয়। এ সময় দেশে গুণগত কারিগরি শিক্ষার প্রসারে বিশেষ গুরুত্বারোপ করেন বক্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা। একজন শিশু যখন প্রাথমিক বিদ্যালয় থেকে পাশ হয়ে বের হয়ে যাবে, তখন সে মাতৃভাষায় সাবলীলভাবে পড়তে পারবে, পরে সে বুঝতে পারবে এবং সহজ ভাষায় তার মনের ভাবটা লিখে প্রকাশ করতে পারবে। আর গাণিতিক সাধারণ নিয়মগুলো সে দক্ষ হবে, সেগুলো সে করতে পারবে। কক্সবাজারের মহেশখালীর হুয়ানক কালাগাজীর পাড়ার প্রধান সড়কটি 1.5 বছর ধরে পড়ে আছে খোঁড়াখুড়ির পরিত্যক্ত অবস্থায়। কোটি টাকার প্রকল্পে কাজ শুরু হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিতে আটকে আছে নির্মাণ। এতে চরম ভোগান্তিতে পড়ছেন এলাকার হাজারো মানুষ। প্রতিনিধি সাইফুল ইসলাম সাইফের তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন ফারজানা হাসিন। মহেশখালীর হুয়ান কালাগাজীর পাড়ার ব্যস্ততম সড়ক। প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত এই রাস্তায়। আছে ফিশিং বোট ঘাট, লবণ মাঠ, চিংড়ি প্রজেক্ট আর হাজারো পরিবারের বসতি। অথচ কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজ শুরুর 1.5 বছর পেরিয়ে গেলেও এগোয়নি কাজ। আমাদের কালাগাজীর পাড়া একমাত্র রাস্তা। এই রাস্তা থেকে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার এদিকে ব্যবসা বাণিজ্য হয়। সেই রাস্তাটি একেবারে অকেজ হয়ে পড়েছে। আর রাস্তায় দিয়ে কুলি ফেলাই তাহলে দাঁড়িয়ে রেখে যাই আর মসজিদে যাতে আসতে তাহলে আর এখন তো বড় অসুবিধা করেন। 2024 সালে এই সড়কের কাজ শুরু করে আসাদ এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু সময় গড়ালেও শেষ হয়নি কাজের 10%। ফলে ভাঙাচোরা সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। ঠিকাদারের গাফিলতিতে রাস্তাটা বন্ধ হয়ে গেছে। এখন আমাদের 2 নং ওয়ার্ডের মানুষ, ছাত্রছাত্রী, মুরব্বীরা মসজিদে যেতে পারতেছে না, মাদ্রাসায় যেতে পারতেছে না, যার কারণে বর্ষার দিনে চলাচল করতে, যাতায়াত করতে বেশি সমস্যা হচ্ছে। ঠিকাদার আসাদ নামের একজন লোক এই কাজটি পেয়েছিল। এরা গত 2.5 বছর ধরে এটা খুলে কোথায় চলে গেছে। আমরা এটা পুনর্নির্মাণের জন্য আমরা একটা স্মারকলিপি দিয়েছিলাম আমাদের ইউনো মহোদয়কে এবং প্রকৌশলীকে আমরা স্মারকলিপি দিয়েছি। আমাদেরকেও আশ্বস্ত করেছে যে আগামী অক্টোবর-নভেম্বরে এই কাজটি শেষ করবে। এলজিইডির প্রকৌশলী জানান, দ্রুত সড়ক নির্মাণ শেষ করতে ঠিকাদারকে তাগাদা দেয়া হলেও কোনো সাড়া মেলেনি। আমরা ঠিকাদারকে এর মধ্যে পত্র দিছি যে কাজটি দ্রুত শুরু করার জন্য এবং জনদুর্ভোগ যেন না সৃষ্টি হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। সেই হিসাবে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা করতেছি। আশা করি অক্টোবর-নভেম্বরের মধ্যে আমরা রাস্তাটা ঠিকাদারের মাধ্যমে বাস্তবায়ন করতে সম্মত হব। বিশ্ব ব্যাংকের অর্থায়নে 1 কিলোমিটার সড়কে নির্মাণ ব্যয় 1,72 লাখ টাকা। চলতি বছরের ডিসেম্বরে শেষ হবে প্রকল্পের মেয়াদ। ফারজানা হাসিন, এশিয়ান টেলিভিশন। সংসদীয় আসন ও সীমানা পুনর্বহালের দাবিতে বাগেরহাটে চলছে হরতাল কর্মসূচি। সকাল থেকে বন্ধ রয়েছে যান চলাচল। এতে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। জেলা নির্বাচনের অফিসের প্রধান ফটকে তালা দিয়েছে হরতালের সমর্থনকারীরা। এর আগে রোববার সংসদীয় আসন ও সীমানা পুনর্বহালের দাবিতে জেলা সর্বদলীয় সম্মিলিত কমিটি সংবাদ সম্মেলনে হরতাল কর্মসূচির ঘোষণা দেয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ সকাল সন্ধ্যা হরতাল। মঙ্গলবার সকল উপজেলায় বিক্ষোভ মিছিল এবং বুধ ও বৃহস্পতিবার সকাল সন্ধ্যা হরতাল হবে। গত জুলাই মাসে ভোটার সংখ্যা কম হওয়ায় রামপাল মোংলা নিয়ে গঠিত বাগেরহাট 3 আসন কমিয়ে গাজীপুরে নতুন আসন করার ঘোষণা দেয় নির্বাচন কমিশন। এরপর বাগেরহাটের রাজনৈতিক দল ও সর্বস্তরের মানুষ ফুঁসে ওঠে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সহ তার মায়ের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন নগরীর সুজানগর এলাকার মৃত নুরুল ইসলামের স্ত্রী তাহমিনা বেগম এবং মেয়ে সুমাইয়া আক্তার।
ভোরে নগরীর কালিয়াজুড়ি খেলার মাঠের পাশের একটি ভবনের দ্বিতীয় তলা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি, তবে সিসি ক্যামেরার ফুটেজ সহ গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। রাজশাহীর পুঠিয়া উপজেলায় তরুণ প্রজন্মকে রাজনৈতিক শিক্ষার আলোয় আলোকিত করতে বিএনপির উদ্যোগে একটি রাজনৈতিক শিক্ষালয়ের উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ, বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার রেজাউল করিম। উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আল মামুন, সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ সহ আরও অনেকে। এর আগে ক্যান্সার আক্রান্ত বিএনপির এক কর্মীকে চিকিৎসার জন্য তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করেন ব্যারিস্টার রেজাউল করিম। গণ অধিকার পরিষদের হবিগঞ্জের সভাপতি চৌধুরী আশরাফুল বারী নোমানের বিরুদ্ধে শিষ্টাচার বহির্ভূত ও অশ্লীল বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে গণ অধিকার পরিষদ। দুপুরে শহরের টাউন হল এলাকায় এই সংবাদ সম্মেলন হয়। সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন জীবন লিখিত বক্তব্যে জানান, একটি দলের দায়িত্বশীল নেতার মুখে প্রকাশ্যে দলের সভাপতির বিরুদ্ধে অশ্লীল ভাষায় গালিগালাজ কাম্য নয়। এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান তিনি। এবছর পূজা মণ্ডপ ও দুর্গাপূজার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র্যাব, বিজিবি ও আনসারের পাশাপাশি সশস্ত্র বাহিনীও নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে পূজা উৎপাদন কমিটির সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। জানান, দুষ্কৃতকারীরা সব জায়গায় অস্থিতিশীল করার চেষ্টা করবে, তবে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে সাথে নিয়ে সচিবালয়ে পূজা উদযাপন কমিটির সাথে বৈঠক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পূজা উপলক্ষে অনেক সময় আশেপাশে যে মেলাগুলি হয়, তারপরে ওখানে গাজার আড্ডা বসে, মদের আড্ডা বসে, এইগুলি কিন্তু এবার কোনো অবস্থায় হবে, কোনো রকমের কোনো মেলা হবে না। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পূজাকে ঘিরে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। 24 ঘন্টা যেন এই মণ্ডপটা একটা অবজারভেশনে থাকে, এই ব্যবস্থা থাকবে। আর আমাদের থেকে আনসারের সদস্য, আমার সদস্যরাও থাকবে এবং তারাও এই 24 ঘন্টা ওটা অবজার্ভ করবে যেন কোনো ধরনের কোনো রকমের কোথায় সমস্যা না হয়। প্লাস আমাদের সব বাহিনী থাকবে, সশস্ত্র বাহিনী থাকবে, পুলিশ থাকবে, আনসার থাকবে, র্যাব থাকবে, বিজিবি থাকবে। সারা দেশে পূজা মণ্ডপের সংখ্যা 31,576টি জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুষ্কৃতিকারীরা সব জায়গায় অস্থিতিশীল করার চেষ্টা করবে, তবে তা প্রতিহত করা হবে। যারা দুষ্কৃতিকারী সারা সব জায়গায় দুষ্কর্ম করার চেষ্টা করে, এটা শুধু পূজা না, সব জায়গায় করার চেষ্টা করবে, এটা প্রতিহত করার দায়িত্ব হলো আমাদের, আপনাদের। আমরা সবাই মিলে এটারে প্রতিহত করব। এবার দুর্গাপূজাকে ঘিরে কোনো ধরনের হুমকি নেই বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। সত্যতা আছে কিনা ওইটা চেক করা যাবে। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পবিত্র ঈদে মিলাদুন্নবীতে হাটহাজারীতে নবী প্রেমিক জনতার গাড়ি বহরে সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী যুব সেনা ঢাকা মহানগর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে হাফেজ ওমর ফারুকের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের দপ্তর সচিব মোহাম্মদ আব্দুল হাকিম বলেন, নুরাল পাগলাকে কবর থেকে তুলে নৃশংসভাবে জনসম্মুখে উল্লাস করে লাশ পোড়ানোর ঘটনা মধ্যযুগের বর্বরতাকেও হার মানিয়েছে। নৃশংসভাবে লাশ পোড়ানো ও ঈদে মিলাদুন্নবীর জুলুসে হামলাকারীরা কখনো প্রকৃত মুসলমান হতে পারে না। এ সময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী যুব সেনার সিনিয়র সহসভাপতি ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডক্টর SM সরোয়ার। সংবাদের এ পর্যায়ে জানাবো চট্টগ্রাম সংবাদ।
চট্টগ্রামে ৬ বছরের শিশুকে যৌন নিপীড়ন ও বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার নেতৃত্বদানকারী যুবলীগ ক্যাডার ফারুক, আরিফ শিকদার, মুন্না ও শাকিলকে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। চট্টগ্রাম একাডেমি হলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোহাম্মদ আবু তাহের বলেন, গত ৫ আগস্ট চকলেট ও চিপসের লোভ দেখিয়ে মাদকাসক্ত ফারুক ৬ বছরের নাতনির রাইসার শ্লীলতা হানির চেষ্টা করে। এ সময় তার চিৎকারে লোকজন জড়ো হলে ফারুক পালিয়ে যায়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করলে ক্ষিপ্ত হয়ে হুমকি দিতে থাকে আসামিরা। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানান তিনি। যৌতুকের দাবিতে মারধর করায় স্বামীর বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পলি বেগম। চট্টগ্রাম একাডেমি হলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী বলেন, তাকে শারীরিকভাবে নির্যাতন করে ৫ লাখ টাকা যৌতুক দাবি করেন তার স্বামী। যৌতুক না দেওয়ায় নির্যাতন করা হয়। পরে একটি মানবাধিকার সংস্থা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করে। সংবাদ সম্মেলনে স্বামীর শাস্তির দাবি করেন ভুক্তভোগী পলি বেগম। এ পর্যায়ে জানাবো প্রবাস সংবাদ। মধ্যপ্রাচ্যের দ্বীপদেশ বাহরাইনে গাউসিয়া কমিটির উদ্যোগে উদযাপিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। সালমাবাদ গালফ ইয়ার ক্লাব অডিটোরিয়ামে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ফিরোজ আলমের সঞ্চালনায় বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইনের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি বদিউল আলম, সাধারণ সম্পাদক ফিরোজ আলম ও সহ সভাপতি মোর্শেদুল আলম আল কাদেরি। শেষ করবো এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। দেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করাই বিএনপির লক্ষ্য বললেন ফখরুল। ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করার ঘোষণা। রাজধানীতে মঞ্চ ৭১ ষড়যন্ত্রের অভিযোগে সাবেক সচিব সহ গ্রেপ্তার ৬ আদালতে তোলা হবে আজ। ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ কাল, কেন্দ্রের বাইরে বসছে এলইডি স্ক্রিন, দেখানো হবে গণনা। এবং এবছর আরও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। এশিয়া নিউজে পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ সবাইকে। ধন্যবাদ।